রেশন দুর্নীতির তদন্তে এসেছিল ইডি এবং সেখানে কি ভয়ানক ঘটনা ঘটেছিল আপনারা জানেন। আর ঠিক এক সপ্তাহ পর এবার পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজ ভোর থেকেই তারা পথে নেমেছেন। তিনজন জনপ্রতিনিধি, শাসক দলের তিনজন জনপ্রতিনিধির বাড়িতে একযোগে চলছে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ। একদিকে দমকল মন্ত্রী তথা বিধায়ক সুজিত বসুর বাড়িতে দুটি বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা, অন্যদিকে বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি। উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুর প্রধান তার বাড়িতেও ইতিমধ্যেই ইডির হানা শুরু হয়েছে। একদিকে চলছে তল্লাশি, অন্যদিকে চলছে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া। একদিকে রাজ্যের দুই বিধায়ক তাপস রায় বউবাজারে অর্থাৎ মধ্য কলকাতায় এবং উত্তর কলকাতায় সেখানে একযোগে চলছে ইডির তল্লাশি, এবং অন্যদিকে উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুর প্রধান সুবোধ চক্রবর্তী তার বাড়িতেও শুরু হয়েছে তল্লাশি। ভোর 6:30 নাগাদ ইডির আধিকারিকরা তারা পৌঁছে যান। ইতিমধ্যেই কলকাতা পুলিশ উপস্থিত রয়েছে বেশ কয়েকটি জায়গায় এবং ইতিমধ্যেই তল্লাশি প্রক্রিয়া শুরু হয়েছে। রেশন দুর্নীতি, রেশন বন্টন দুর্নীতির তদন্তে গত শুক্রবার যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, আজ সকাল থেকে কিন্তু যদিও সেই ছবি দেখা যায়নি, এবং আজ পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন করে ঝাঁপিয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা, তা কিন্তু বলাই যায়। আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ সেনা এই মুহূর্তে শ্রীভূমি থেকে রয়েছেন আমাদের সঙ্গে, ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়। আমি প্রথমে প্রকাশের কাছে চলে যাব। বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু শ্রীভূমিতে তাঁর দুটি বাড়ি আজ ভোর পৌঁছে গিয়েছে ইডি। কি খবর রয়েছে ইডির কাছে এখনো পর্যন্ত, এলাকার কি পরিস্থিতি? প্রকাশ সেনা। দেখো, তোমার মনে থাকবে গত শুক্রবার রেশন বন্টন দুর্নীতি নিয়ে ধুন্ধুমার অবস্থা ছিল এবং এই সময় বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছিল, এবং ঠিক এক সপ্তাহ পর আজকেও কিন্তু শুক্রবার, এবং আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকেই ইডি অফিসাররা ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছেন। 4টি জায়গায় তারা রয়েছেন, এবং যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি লেকটাউনের শ্রীভূমি এলাকা। আমার ঠিক ডান দিকে তুমি দেখতে পাচ্ছ যে বাড়ি, এই বাড়িতে সুজিত বসু রয়েছেন এই মুহূর্তে, যেটা আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি, এবং এই বাড়ির ভেতরে এই মুহূর্তে কিন্তু ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন, এবং বাড়ির বাইরে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন, এবং রাজ্য পুলিশের অফিসাররাও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যেহেতু গত শুক্রবার যে ধরনের গন্ডগোল হয়েছিল, এই বাড়ির পাশের যে গলি তুমি দেখতে পাচ্ছ, বাড়ির পাশের গলি, এই বাড়ির পেছনের দিকে এই গোটা গলি কিন্তু রীতিমতো কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা দখল নিয়ে রেখেছেন। অর্থাৎ বাইরে থেকে যাতে কেউ এই দিকে বাড়ির দিকে না আসতে পারে সেই ব্যবস্থা, সেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ শুধু তল্লাশি অভিযান নয়, বাইরে কিন্তু সিআরপিএফ এর জওয়ানরা তারা কিন্তু টহল চালাচ্ছেন। এবং তোমাকে শুধু এটা নয়, সামনের দিকে ছবি দেখাবো, প্রীতমকে বলবো সামনের দিকে আসতে। তোমাকে দেখালাম গলির ভেতরের চিত্র ছবি, এবং সামনে পুলিশের লেকটাউন থানার অফিসাররা তারাও এখানে এসে পৌঁছেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম আইসি লেকটাউন তিনি এসেছিলেন, তিনি বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু তাকে বারণ করে দেওয়া হলো। এবং তোমাকে ডান দিকে যে গলি, পৈতৃক বাড়ি, সুজিত বসুর যে পৈতৃক বাড়ি, সেই বাড়ির ভেতরেও কিন্তু এই মুহূর্তে ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন। অর্থাৎ একদিকে যেমন পুরনো বাড়ি, যে বাড়িতে সুজিত বসু থাকতেন, সেই বাড়ির ভেতরে ইডি অফিসাররা রয়েছেন, এবং গেটের সামনে রীতিমতো কিন্তু দখল নিয়ে রেখেছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, যাতে কোনো গন্ডগোল না হয়। গত শুক্রবারে যে তাদের এক্সপিরিয়েন্স ছিল, তোমার মনে থাকবে সন্দেশখালিতে গিয়ে যেভাবে তাদের উপরে হামলা চালানো হয়, আজকে আমরা দেখতে পাচ্ছি বেশি সংখ্যায় সিআরপিএফ জওয়ানরা শুধুমাত্র বাড়ির সামনে নয়, বাড়ির আশেপাশে চারিদিকে কিন্তু তারা দখল নিয়ে রেখেছেন। এবং কেন এই তল্লাশি অভিযান? পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে যেটা ইডি সূত্রের খবর, নিতাই দত্ত, তোমার মনে থাকবে কয়েক মাস আগেই নিতাই দত্তর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সূত্রের খবর তার বাড়ি থেকে একটি লিস্ট পাওয়া যায় যাদের চাকরি করে দেওয়া হয়েছিল, এবং সেই সূত্র ধরেই যখন তদন্ত করা হয়, ইডি আধিকারিকদের দাবি যে সেখানেই কিন্তু সুজিত বসুর নাম উঠে আসে। তিনি দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, এবং যে সময় তিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তার জন্য এক ধরনের বলা যায় সেক্রেটারির কাজ করতেন নিতাই দত্ত। এবং নিতাই দত্তকে তোমার মনে থাকবে দফায় জিজ্ঞাসাবাদ করা হয়, সিজে কমপ্লেক্সে একাধিকবার ডেকে তার বয়ান রেকর্ড করা হয়। এবং যেটা ইডির আধিকারিকরা দাবি করছেন যে অয়নশীল
যার অফিসে তল্লাশি অভিযান চালিয়ে, সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে প্রথমবার এই পুর নিয়োগ দুর্নীতির ফাঁস হয়েছিল, যে পুরো নিয়োগেও কিন্তু দুর্নীতি হয়েছে, সেই অয়নশীলের অফিসে যখন ইডি আধিকারিকরা শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছিলেন, সেখানে কিন্তু একটি ফোল্ডার পাওয়া যায়, যেটা সূত্রের খবর, এবং সেই ফোল্ডারেই একাধিক নাম সেখানে পাওয়া যায়, এবং সেখানেই কিন্তু নামের মধ্যে ইডি আধিকারিকদের দাবি যে সেই নামের মধ্যেও কিন্তু সুজিত বোসের নাম ছিল। অর্থাৎ অয়নশীলের সঙ্গে কোনো কানেকশন রয়েছে কিনা। একদিকে যেমন তল্লাশি অভিযান চালানো হচ্ছে মন্ত্রী আর সুজিত বোসের বাড়িতে, সুজিত বোসের সঙ্গে তারা কথা বলতে চান, অর্থাৎ অয়নশীলের যে বয়ান, সেই বয়ানের ভিত্তিতে সুজিত বোসের সঙ্গে কথা বলতে চান ইডির অফিসাররা। এবং এর আগে একাধিকবার আমরা কিন্তু বিভিন্নভাবে জানতে পেরেছি যে সুজিত বোসের একটা ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। একেবারে প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। একই পাড়ায় লেক টাউনে শ্রীভূমিতে আমরা দেখলাম যে দুটি বাড়ি মন্ত্রী সুজিত বসুর, যেখানে একেবারে সাত সকালে ইডির হানা। চলে যাব আমাদের অপর প্রতিনিধির কাছে, তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে। সেখানেও কিন্তু আজ ভোরবেলা বউবাজারে তার বাড়িতে হানা দিয়েছে ইডি। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে তাপস রায়ের বাড়ির সামনে থেকে। সুকান্ত, বেশ খানিকটা সময় তো অতিবাহিত, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। আমরা এখন রয়েছি তাপস রায়, অর্থাৎ বরানগর বিধানসভার যিনি বর্তমান বিধায়ক, তার বাড়ি 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেখানে তার বসত বাড়ি। সেখানে কিন্তু ইডি আধিকারিকেরা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে 6:40 নাগাদ। অন্যান্য ঠিকানার মতন এবার ইডির একটি বড় টিম কিন্তু এখানে এসে পৌঁছায় এবং একযোগে 6:40-এ তারা প্রথমে এই যে সামনের কালো গেট তুমি দেখতে পাচ্ছ, এটিতে তারা নক করেন, কেয়ারটেকারের কাছ থেকে জানতে চান যে তাপস রায়ের ফ্ল্যাট কোনটি রয়েছে। ভেতরে তারা ঢোকেন এবং সরাসরি একেবারে সিঁড়ি দিয়ে তারা কিন্তু চলে যান তাপস রায়ের ঘরে, যেখানে তিনি রয়েছেন। এখন এই মুহূর্তে সেখানে তল্লাশি অভিযানের পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে তারা চাইছেন তাপস রায়কেও জিজ্ঞাসাবাদ করতে চাইছেন, তার বয়ানও তারা রেকর্ড করতে চাইছেন। এই পুরো ও নিয়োগ দুর্নীতি মামলাতে আমরা দেখেছি এর আগে ইডির তরফে একাধিক পুরসভাতে তারা কিন্তু হানা দিয়েছিল। অয়নশীলের সংস্থা মারফতে কিন্তু তারা এই পুরসভার তথ্য তারা জানতে পারেন যে তারা প্রায় 60টির মতন পুরসভার সেখানে কিন্তু নিয়োগের ক্ষেত্রে একটা বড়সড় দুর্নীতি হয়েছে। সেই জায়গা থেকে বা সেই যোগসূত্র থেকে একাধিক পুরসভাতেও কিন্তু ইডির তরফে হানা দেওয়া হয়েছিল, যার মধ্যে বরানগর মিউনিসিপ্যালিটিতে বেশ কয়েক মাস আগে হানা দেয় তার চেয়ারম্যান যিনি ছিলেন অপর্ণা মৌলিক, তাকে সিজিওতে কমপ্লেক্সে এসেও তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিল, তার বয়ান নেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে কি কোনোভাবে তাপস রায়কে তারা জিজ্ঞাসাবাদ করতে চাইছেন, কোন রকম তথ্য তারা পেয়েছিলেন, সবটাই কিন্তু ইডির তরফে আপাতত খতিয়ে রাখা হচ্ছে। প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেছেন। তাপস রায় যিনি বরানগর বিধানসভার বিধায়ক, তাকে এই মুহূর্তে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মুচিপাড়া থানার পুলিশ, অর্থাৎ যে লোকাল থানা এই এলাকার জুরিসডিকশনের মধ্যে পড়ে, তারা এখানে আসেন। এসিপি পদমর্যাদার একজন অফিসার তিনি গেট থেকে ঢুকে ভেতরে গিয়ে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তাদেরকেও ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি এবং তারা এই মুহূর্তে কিন্তু গেটের বাইরে বেরিয়েছেন। সিআরপিএফ এর যারা জওয়ানরা রয়েছেন, তোমাকে দেখানোর চেষ্টা করব, ঠিক এই গেটের ঠিক ভেতরের দিকে যে কটি এন্ট্রি বা এক্সিট পয়েন্ট রয়েছে প্রত্যেকটি জায়গাতে তাদেরকে মোতায়েন করে রাখা হয়েছে এবং আগের দিনের অভিজ্ঞতাকে সামনে রেখে আজকে কিন্তু অধিকতর সিআরপিএফ আনা হয়েছে, যাতে কোনো রকম আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যা না হয়। সব মিলিয়ে 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। নিয়োগ ও পুরসভা নিয়োগ দুর্নীতি মামলাতে তাপস রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ঠিকানাতে কিন্তু এই মুহূর্তে ইডির তরফে তল্লাশি অভিযান চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদও করতে চাইছেন কিন্তু ইডি আধিকারিকেরা। রাজ্যের 2 বিধায়কের বাড়িতে যেমন চলছে তল্লাশি, তার পাশাপাশি রাজ্যের একজন কাউন্সিলর যিনি কিনা উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যানও বটে, সেই সুবোধ চক্রবর্তীর বাড়িতে বিরাটিতে, সেখানেও কিন্তু একযোগে শুরু হয়েছে তল্লাশি। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, এই উত্তর দমদম পুরসভা যতই পুর নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হয়েছে, যতবার তল্লাশি হয়েছে, আমরা দেখেছি উত্তর দমদম পুরসভার একাধিক কর্তা ব্যক্তির বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। আর এবার নজরে কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী। একেবারে দেখো, সুবোধ চক্রবর্তী উত্তর দমদম পুরসভার অত্যন্ত একটি প্রভাবশালী নাম, কারণ দীর্ঘদিন ধরে তিনি এই এলাকার কাউন্সিলর এবং বেশ কয়েক বছর তিনি কিন্তু পুরপ্রধানও ছিলেন এই উত্তর দমদম পুরসভার। আর এই সুবোধ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ যে উত্তর দমদম পুরসভায় যে বেআইনি নিয়োগগুলি হয়েছে, অযোগ্য প্রার্থীরা তারা নিয়োগ পেয়েছেন এবং টাকার বিনিময়ে সে নিয়োগ হয়েছে, এমনটাই অভিযোগ। তাতে কিন্তু সুবোধ চক্রবর্তীর যোগ থাকতে পারে এবং সেই নিয়ে কিন্তু এর আগেও একবার সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের অভিযান চালিয়েছেন
ইডি আধিকারিকরা। তারপর আজকে সকালে 6:30 নাগাদ একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সুবোধ চক্রবর্তীর বাড়িতে চলে আসেন ইডি আধিকারিকরা। সুবোধ চক্রবর্তী এবং তার পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং শুধু তাই নয় যে বেআইনিভাবে চাকরি অন্য লোকেদের পাইয়ে দেওয়া নয়, সুবোধ চক্রবর্তীর ছেলে এবং মেয়ে দুজনের কিন্তু পুরসভায় চাকরি করেন এবং সেই চাকরি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে একাধিক, এবং সেই কারণেই কিন্তু আজকে সুবোধ চক্রবর্তীর বাড়িতে আজকে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। এর পাশাপাশি আরও একটি বিষয় যেটা কিন্তু নজরে আসছে মাধুরী, সন্দেশখালীর ঘটনা, যার 1 সপ্তাহ পার হয়েছে। সেই সন্দেশখালীর ঘটনায় আমরা দেখেছিলাম ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর হামলা হয়েছিল, এবং তারপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদের লাঠি এবং বন্দুকের সঙ্গে আরও বেশ কয়েকটি জিনিস কিন্তু সংযোজন হয়েছে। একদিকে যেমন ডিফেন্স সিস্টেমকে আরেকটু উন্নত করা হয়েছে, তার পাশাপাশি নন লেথাল ওয়েপন কিছু কিন্তু সংযোজন করা হয়েছে তাদের এই তালিকায়। আমি একটু দেখাতে বলবো সন্দীপকে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তার মাথায় হেলমেট সেটা সংযোজন হয়েছে, এবং তার সঙ্গে হাতে রয়েছে ডিফেন্স শিল্ড, এবং শুধু তাই নয়, যেমনটা বলছিলাম বেশ কিছু নন লিথাল ওয়েপন সেগুলোও কিন্তু ইনক্লুড করা হয়েছে তাদের এই তালিকায়। আমরা দেখতে পাচ্ছি হেলমেট এবং শিল্ডের সঙ্গে রয়েছে টিয়ার গ্যাসের শেল, অর্থাৎ কোনো রকমভাবে যদি এখানে ভিড় হয়, কোনো মব যদি এখানে চলে আসে এবং সন্দেশখালীর মতন পরিস্থিতি তৈরি হয়, তাহলে যাতে সেই মবকে ছত্রভঙ্গ করা যায় তার জন্য টিয়ার গ্যাসও কিন্তু নিয়ে আসছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, যেটা কিন্তু এতদিন দেখা যেত না কেন্দ্রীয় বাহিনীর হাতে। এবং সন্দেশখালীর ঘটনার পরেই আমরা দেখেছিলাম এই নিয়মগুলো আগে থাকলেও এগুলোর ওপর ডিফেন্স সিস্টেম এবং নন লিথাল ওয়েপনের ওপর জোর দেওয়া হয়েছে, এবং এই জিনিসগুলি বাধ্যতামূলক করা হয়েছে। আজকে সকালবেলা থেকেই সুবোধ চক্রবর্তীর এই বাড়ি কার্যত ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এবং অন্যদিকে ইডি আধিকারিকরা তারা সুবোধ চক্রবর্তী বাড়ির ভিতরে এই মুহূর্তে রয়েছেন। জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এবং একই সঙ্গে তল্লাশিও চালানো হচ্ছে। সুবোধ চক্রবর্তী দীর্ঘদিনের উত্তর দমদম পুরসভার তৃণমূলের কাউন্সিলর এবং বেশ কয়েক বছর তিনি পুরপ্রধান ছিলেন, এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ উত্তর দমদম পুরসভায় যে একাধিক বেআইনি নিয়োগ হয়েছে তাতে তার যোগ থাকতে পারে, এবং সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ, এবং তার পাশাপাশি তার ছেলে এবং তার মেয়ে তারা দুজনেও কিন্তু দুই পুরসভায় কর্মরত, তাদের চাকরি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে, সেই বিষয়েও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গিয়েছে, একেবারে 1.5 ঘন্টা পার হয়ে গিয়েছে। বেশিরভাগ জায়গাতেই যেটা আমরা দেখছি যে 3 জনপ্রতিনিধির 4টে বাড়িতে এই মুহূর্তে ইডির হানা চলছে, এবং অবশ্যই সেখান থেকে আমাদের প্রতিনিধিরা একেবারে আপডেটেড খবর আমাদের সামনে তুলে ধরছে। তোমরা আমাদের সঙ্গে থাকো, পরে আবার ফিরে আসবো। আর এই যে 3 জনপ্রতিনিধির বাড়িতে ইডি হানা চলছে তা নিয়ে দিলীপ ঘোষ বিজেপি সাংসদ কি বলেছেন শোনাবো। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না, শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। আর এই নিয়ে আলোচনায় আসবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন পরিচয় করে দেবো তাদের সঙ্গে। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন সুদীপ্ত গুহ, সুব্রত দত্ত রয়েছেন, মহানন্দা কাঞ্জিলাল অধ্যাপিকা, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র রয়েছেন। সবাইকে স্বাগত জানাই। আলোচনায় আসবো, সমীরটাকে দিয়ে শুরু করবো। সমীরটা, ফের একটা শুক্রবার, ফের একটা উইকেন্ড, ইডির আধিকারিকরা তারা পথে। অবশ্যই স্বস্তির খবর যে আজকে সকাল থেকে অন্তত নিরুপদ্রবে তদন্তের কাজ, তল্লাশির কাজ শুরু হয়েছে এবং জিজ্ঞাসা প্রক্রিয়াও চলছে, কিন্তু শাসক দলের 3 জন জনপ্রতিনিধির বাড়িতে। আপনারা বলবেন কোর্ট মনিটরে এই তদন্ত হচ্ছে, কিন্তু আমি বলবো বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে বিজেপি। তৃণমূল নেতা মন্ত্রীদের মনোবল ভাঙার চেষ্টা, ইডি সিবিআইকে টুল হিসেবে কাজ করাচ্ছে। 2022 সালের 22শে জুলাই থেকে আজ পর্যন্ত মেগা শো সিরিয়াল চলেই যাচ্ছে। আমরা তার কি উত্তর আমরা জানি না। অন্যায় করলে, দোষ করলে নিশ্চয়ই তার শাস্তি হবে, তার তদন্ত হবে, কিন্তু তার আগে এইভাবে কালিমালিপ্ত একটা দলের মন্ত্রী নেতাদের উপরে যেভাবে বিজেপি জানে 2014-তে 2, 2019-এ 18 হয়েছিল, কিন্তু মাথায় রাখবেন 2024 বড় বালাই। তদন্ত না হলে সত্যিটাই বা সামনে আসবে কি করে? একটা তদন্ত শুধু তৃণমূলকে চোর দেখাচ্ছেন, জানো 2014 সালে সারদা কাণ্ড দেখিয়েছিলেন, 2016 সালে নারদা কাণ্ড দেখিয়েছেন, আজকেও দুর্নীতি দেখাচ্ছেন। তৃণমূলে চোর করে দিয়ে লাভ নেই। আজকে যে দল আজকে মূলত যে 3 জনের বাড়িতে তল্লাশি হচ্ছে এরা কোনো না কোনো সময় পুরসভার দায়িত্বে ছিলেন, এবং তারা যে সময় দায়িত্বে ছিলেন সেই সময় নিয়োগে দুর্নীতি হয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে, এমনটা ইডি সূত্রে খবর আপনি শুনলেন। আমি নিরপেক্ষ তদন্তে সবসময় সাপোর্ট করি, কিন্তু যেই তদন্তের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা থাকবে, দেখে দেখে তৃণমূল ওয়াশিং মেশিনে গেলে হেমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার থেকে নারায়ণ রানে বিএস ইয়েদুরাপ্পা,
টেটকুন্ডু থেকে আরো কত কি এখানেও আছে। আজকে সিএজি রিপোর্টে 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতির যখন ইঙ্গিত পাচ্ছে, অফিসার চেঞ্জ করে দেওয়া হচ্ছে। আবার উত্তরপ্রদেশে যখন রেশন দুর্নীতি তখন ভালো ডবল ইঞ্জিন সরকার যেন তেন, এই জন্যই ধূপগুড়ি ইলেকশনের ফল এই হয়েছিল বিজেপি। মানুষ তো সরে গেছে। বলতে দিন। দেখুন, আপনারা সুজিত বাবুর যে বাড়িটা দেখাচ্ছেন, ওই বাড়িটা সম্পূর্ণ যদি সুজিত বাবুর হয় তাহলে শুধু ওই বাড়িটা থাকার জন্যই ওনাকে গ্রেপ্তার করা উচিত, মানে কোনো সার্চের দরকার নেই। আমি বলছি বৈষ্ণবঘাট পাটুলিতে, যেটা একটা টাউনশিপ ফর ক্লাস 1 অফিসার্স, ওখানে এইরকম একটা বাড়িতে 10 থেকে 12 জন লোক থাকে যারা ইকুইভ্যালেন্ট টু প্রিন্সিপাল সেক্রেটারি লেভেল চাকরি থেকে রিটায়ার করেছেন। আমাদের এখানে দুজন ক্লাস 1 বলছি আমাদের এখানে ডক্টর সমীর চ্যাটার্জি, ডক্টর কাঞ্জিলাল, যারা ক্লাস 1 অফিসার গভর্নমেন্টের সেই স্কেলে চাকরি করেন, আপনারা তাদের জিজ্ঞেস করুন তারা 200 বছর চাকরি করলে, তারা 200 বছর চাকরি করলে ওরা একটা বাড়ি বানাতে পারবে নাকি? 200 বছর চাকরি করলে, আরে ওই লোকটা রোল বানাতো দুদিন আগে দমদমে, ওই লোকটা দমদমে রোল বানাতো, কিসে পৈতৃক বাড়ি? আমি বলছি যা পৈতৃক বাড়ি যত বড়, সে রোল বানায় না থেকে থাকে, ওনার কাছে যদি নির্দিষ্ট তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে সমস্যা কোথায়? তাহলে সমস্যা কোথায়? যা যে এক সময় রোল বানাতো তার অত বড় পৈতৃক বাড়ি হতে পারে না। আপনি ডক্টর চ্যাটার্জি বা ডক্টর কাঞ্জিলালকে জিজ্ঞেস করুন, 200 বছর চাকরি করে, 200 বছর চাকরি করে বাড়ি বানাতে পারবে নাকি তারা? যারা কি ক্লাস 1 অফিসার মানুষ। সুদীপ্তবাবু, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। পুরো নিয়োগ দুর্নীতি তদন্ত চলছে, এ রাজ্যের 3 জনপ্রতিনিধি একই সঙ্গে তাদের বাড়িতে তল্লাশি হচ্ছে। গত সপ্তাহে আমরা রেশন দুর্নীতির তদন্ত দেখেছি, একেবারে বছরের শুরুতে এবার পুরো নিয়োগ দুর্নীতির তদন্তেও ইডি ঝাঁপিয়ে পড়েছে। বক্তব্যটা এখানে, বাড়ির সাইজ যা হবে তার সেই সংক্রান্ত কাগজপত্র থাকলে ইডি বুঝে নেবে সম্পত্তি সঠিক না বেঠিক, সেটা আমাদের কনসার্ন নয়। সুদীপ্তবাবু, আমি আবার বলছি, যে লোকটা 20 বছর আগে রোল বেচতো, সেই লোকটার যদি অত বড় দুটো বাড়ি থাকে, তাহলে কিছু খবর দিতে চাইছে, চলে যাচ্ছে প্রকাশের কাছে। প্রকাশ কিন্তু সুজিত বসুর বাড়ির সামনে রয়েছে, থামাচ্ছি। প্রকাশ, কি খবর রয়েছে? প্রকাশ, দেখো, তোমার মনে থাকবে গত শুক্রবার যখন ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাতে বনগাঁ এবং সন্দেশখালীতে গেছিলেন, তাদের সবচেয়ে বড় অভিযোগ ছিল যে বারবার তারা পুলিশকে জানিয়েছেন, পুলিশকে মেল করেছেন, মেসেজ করেছেন, কিন্তু পুলিশের দেখা ছিল না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই লেক টাউন থানার আইসি নিজে চলে এসেছেন, এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম আরো বেশি সংখ্যায় পুলিশ কর্মীদের ডাকা হয়েছে। অর্থাৎ যে অভিযোগ সন্দেশখালী বা বনগাঁয় ছিল যে বারবার পুলিশকে জানানোর সত্ত্বেও পুলিশ আসছে না, কিন্তু এখানে কিন্তু পুরোটাই উল্টো আমরা দেখতে পাচ্ছি। আইসি নিজে রয়েছেন। স্যার, আজকে তো আমরা দেখতে পাচ্ছি আপনারা রয়েছেন। সুজিত বাবু কোন বাড়িতে? আমি তো কিছু বলবো না, হ্যাঁ প্লিজ। আমি ইডির অফিসারদের সঙ্গে কথা বলেছি, কারণ আমাদের কাছে ইন্টিমেশন ছিল না ওইটুকু। আমি কিছু বলবো না, আমাদের সিনিয়র অফিসাররা বলবো, ব্রিফ করে দেবেন। না, এটাও বলবো না কিছু। আমি কিছু বলবো না। উনি কি বাড়িতে রয়েছেন এই মুহূর্তে? আমি কিছু বলবো না প্লিজ। দেখতে পাচ্ছি তিনি কিন্তু অফিসিয়ালি কিছু বলতে চাইছেন না, কিন্তু যে অভিযোগ আমরা বারবার সন্দেশখালী বা বনগাঁয় দেখেছি, ইডির তরফে এমনকি প্রেস রিলিজ করে তারা জানানো হয়েছিল যে তারা বারবার পুলিশ ব্যবস্থার জন্য বলেছিল, কিন্তু পুলিশের ব্যবস্থা ছিল না। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমে আইসি নিজে চলে আসেন, কিছুক্ষণের জন্য তিনি এই বাড়ির ভেতরে যান, এবং তারপরে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই বেশি সংখ্যায় আরো 8 থেকে 10 জন পুলিশ কর্মীরা এখানে এসে পৌঁছেছেন, মহিলা পুলিশ কর্মীও রয়েছেন। অর্থাৎ যে অভিযোগ ইডি আধিকারিকরা গত শুক্রবার করেছিলেন যে পুলিশ ছিল না, গত শুক্রবার যে অভিযোগ ইডি আধিকারিকরা করেছিলেন পুলিশ ছিল না সন্দেশখালীতে, এবং সেই ছবি আপনারা দেখেছিলেন। আজ কিন্তু একেবারে উল্টো ছবি দেখা যাচ্ছে। সুজিত বসুর বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। তাপস রায়ের বাড়ির সামনেও আমরা দেখেছি পুলিশ এসে গিয়েছে। এক জায়গায় একসঙ্গে 12টি জায়গায় রেড হয়েছিল। সন্দেশখালীর ঘটনার জের এখনো মেটেনি। সন্দেশখালীর ঘটনার পর আমরা আদালতের মুভমেন্ট দেখেছি, আদালতের পর্যবেক্ষণ দেখেছি, এবং ইডির ডিরেক্টর তিনি কলকাতায় এলেন, রাতারাতি বড়সড় বৈঠক হলো। এবার রেশনের পরে পুরো নিয়োগ দুর্নীতি, সকাল থেকে সিআরপিএফ এর সংখ্যা বাড়ানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ইডি আধিকারিকরা একেবারে তৈরি হয়ে নেমেছেন। শুধু তাই নয়, কলকাতা পুলিশ, কোথাও কি আপনার মনে হচ্ছে যে সন্দেশখালীর ঘটনায় যে ভুল ছিল, কোথাও সেই ভুল থেকে কোট আনকোট শিক্ষা নিয়ে আজকে এই পরিমাণ বাহিনী মোতায়েন হয়েছে? কিছুটা তো বটেই। সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটেছিল, যেখানে পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট সমালোচনা করা হয়েছে, এবং সেই সমালোচনা বোধহয় সেটা তাদের প্রাপ্য। কেননা পুলিশ, তাদের কর্তব্য হচ্ছে ক্রাইম যেখানে হবে কিংবা লাইকলি প্লেসেস
তারা নিশ্চয়ই সেখানে পৌঁছবে কোন দল নির্বিশেষে। যেটা দেখা যাচ্ছে যে ওভার এ পিরিয়ড অফ টাইম আমাদের ক্যালকাটা পুলিশ হোক কিংবা পশ্চিমবঙ্গ পুলিশ হোক, তারা কেমন যেন দেখতে দেখতে অনেকটা বড্ড বেশি সামনের দিকে ঝুঁকে গেছে। অ্যাটলিস্ট এখনো টাইম আছে ওই সিট দাঁড়াটাকে সোজা হয়ে দাঁড়াতে, যাতে যে কলঙ্ক একের পর এক তাদের উপরে চাপানো হচ্ছে কিছুটা অন্তত মুছে দিন। যে ক্যালকাটা পুলিশ কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ তারাও কাজ জানেন, তারা কাজ করতে পারেন, কাজটা করতে দিন তাদের। কিন্তু সেই জায়গায় আমার মনে হয় যে আজকে যেটা হয়েছে যথেষ্ট শান্তিপূর্ণভাবে, একটা ইডি ইজ এ সেন্ট্রাল এজেন্সি, তাদের দায়িত্ব যে জায়গায় রয়েছে সে যেই হন না কেন তাকে সহযোগিতা করা প্রত্যেকেরই কর্তব্য। একেবারে পুলিশ সহযোগিতা করেনি এমনটাই অভিযোগ ছিল, এবং গতকাল আমরা আদালতের পর্যবেক্ষণও দেখেছি যেখানে এফআইআর করা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। আর তারপর সন্দেশখালীর ঘটনা ঠিক গত শুক্রবার, ঠিক এক সপ্তাহের মাথায় এবার পুর নিয়োগ দুর্নীতিতে নতুন করে ঝাঁপালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে দমকল মন্ত্রী সুজিত বসুর একই পাড়ায় দুটি বাড়িতে সকালবেলায় হানা দেয় ইডি। একই সঙ্গে তাপস রায়, আরও এক শাসক বিধায়ক তাপস রায়ের বাড়িতে। অন্যদিকে আমরা দেখেছি যে আরেকজন তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তী বসিরহাটে, তার বাড়িতেও ইডি পৌঁছে গিয়েছে। এই সব খবর একেবারে পুঙ্খানুপুঙ্খ খবর আপনাদের সামনে আমরা পৌঁছচ্ছি, তার কারণ আমাদের সব প্রতিনিধিরা গ্রাউন্ড জিরোতে রয়েছে। আমাদের দুই প্রতিনিধির কাছে এই মুহূর্তে চলে যাব। সুজিত বসুর বাড়ির সামনে থেকে রয়েছে প্রকাশ সিনহা, অন্যদিকে বসিরহাট থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি, বিরাটি থেকে মাফ করবেন, বিরাটি থেকে আমাদের অপর প্রতিনিধি ব্রতদীপও রয়েছে। আমি প্রথমেই তোমার কাছে চলে আসি প্রকাশ। তুমি যেটা দেখাচ্ছিলে যে গত শুক্রবার সন্দেশখালীর যে ঘটনা ঘটেছিল এবং সেখানে যে অভিযোগ বারবার ইডির তরফ থেকে করা হয়েছিল, আমরা ছবিতেও দেখেছিলাম যে সেখানে যখন আক্রান্ত হতে হয়েছিল ইডির অফিসারদের, তখন কিন্তু একজনও পুলিশকে সেখানে দেখা যায়নি। আজকে ছবিটা একেবারে অন্যরকম। সুজিত বসুর বাড়ির সামনে আমরা দেখছি যে প্রচুর পুলিশও কিন্তু মোতায়েন করা হয়েছে। প্রায় 1.5 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আপডেট খবর কি রয়েছে? না দেখো, তোমাকে ছবি দেখাবো যে প্রায় 2 ঘন্টা ধরে সুজিত বসু, দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে, দুটি বাড়িতে ইডির অফিসাররা রয়েছেন। এবং শুধুমাত্র আজকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নয়, একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই বাড়ির বাদিকটা মেন গেট এবং ডান দিকে যে গলি রয়েছে সেই গলির ভেতরে, অর্থাৎ দূর থেকে যদি কোনো মব আসে সেই মবকে তারা যাতে দূরেই আটকাতে পারেন সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি লোকাল থানা, লেক টাউন থানার অফিসাররা এখানে রয়েছেন। ইন্সপেক্টর ইনচার্জ নন্দ দুলাল ঘোষ, তিনিও কিন্তু এখানে রয়েছেন এবং তিনি কন্টিনিউ কোঅর্ডিনেট করার চেষ্টা করছেন। তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তার শুধু একটা প্রশ্ন, আসার আগে বা পৌঁছানোর পর তারা কি জানিয়েছে? প্লিজ আমি কিছু বলবো না এখানে, ঠিক আছে? আমাদের সিনিয়র অফিসাররা আসবেন তখন বলবেন, ঠিক আছে? যেটা পুলিশ সূত্রের খবর, তিনি অফিসিয়ালি কিছু বলতে চাইছেন না, কিন্তু পুলিশের তরফে যেটা অভিযোগ আনা হচ্ছে বা তারা যেটা বলছেন যে ইডি অফিসাররা আসার আগে কোনো ধরনের ইন্টিমেশন দেননি, এখানে পৌঁছানোর পর কোনো ধরনের ইন্টিমেশন পুলিশকে দেওয়া হয়নি, এবং যখন অন্যভাবে খবর পেয়ে পুলিশ অফিসাররা এখানে এসে পৌঁছেছেন তারা কিন্তু ভেতরে গিয়ে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু তারা কথা বলেননি। অর্থাৎ পুলিশের তরফে বলা হচ্ছে যে এখনো কিন্তু কোনো ধরনের ইন্টিমেশন দেওয়া হয়নি, তারা খবর পেয়ে এখানে পৌঁছে গেছে। এবং 2 ঘন্টা ধরে ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমি পাশেই যে পুরনো বাড়ি, পৈতৃক বাড়ি, সেই বাড়ি দেখানোর চেষ্টা করব। এবার প্রশ্ন হচ্ছে যে কেন দমকল মন্ত্রী সুজিত বোসের বাড়িতে আজকে পুরো নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে? মূলত দুটো কারণ, নিতাই দত্ত এবং অয়নশীল। প্রথম, তোমার মনে থাকবে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে লেকটাউনেই শ্রীভূমিতেই নিতাই দত্তর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় এবং ইডি সূত্রের খবর বাড়ি থেকে কিন্তু একটা লিস্ট পাওয়া যায়, ক্যান্ডিডেটদের লিস্ট, এবং যারা চাকরি পেয়েছিল। এছাড়াও কিন্তু একাধিক নথি পাওয়া গেছিল যেখানে কিন্তু একটা ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছিল যে দুর্নীতি হয়েছে। এবং তারপর দফায় দফায় নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ, তার বয়ান রেকর্ড করা। এবং তোমার মনে থাকবে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার যখন অয়নশীলের সল্টলেকের অফিসে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন, সেদিনই কিন্তু তারা দাবি করেছিলেন, তোমার মনে থাকবে, যে তথ্যের খনিতে তারা প্রবেশ করেছেন এবং সেই তথ্যের খনিতে ছিল পুরো নিয়োগ দুর্নীতির তথ্য। এবং সেই তথ্য সামনে রেখে অয়নশীলকে গ্রেপ্তার করা, অয়নশীলকে জেরা করা, এবং সেখান থেকেই যেটা সবচেয়ে বড় দাবি, একাধিক ব্যক্তিদের কোড বোর্ডে নাম পাওয়া যায়। সেই কোড বোর্ডের নাম সামনে রেখে যখন অয়নশীলকে জিজ্ঞাসাবাদ জেরা করা হয়,
অয়নশীল কিন্তু সেই কোডওয়ার্ড ক্র্যাক করেন এবং ইডির দাবি সেখানেই কিন্তু প্রথমবার সুজিত বোসের নাম পাওয়া যায়। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি অয়নশীলের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন হয়েছিল, কোনো ধরনের টাকা নিয়েছিলেন সুজিত বোস? এটা সবচেয়ে বড় প্রশ্ন। এবং নিতাই দত্তর কি রোল ছিল? তোমার মনে থাকবে সুজিত বোস দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান, এবং যখন তিনি প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন সেই সময় কিন্তু নিতাই দত্ত সেক্রেটারি হিসেবে, অর্থাৎ তার জন্য কিন্তু কাজ করতেন এবং পরে তিনি সেখানে যুক্ত হয়ে যান। কিন্তু এখানেই প্রশ্ন, ভাইস চেয়ারম্যান থাকাকালীন কি ধরনের কথা অয়নশীলের সঙ্গে তার হয়েছিল? প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা দাবি করছেন এতদিন ধরে তদন্ত করে একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য প্রমাণ অয়নশীলের অফিস থেকে পাওয়া গেছে সেটা সামনে রেখে যখন তারা জিজ্ঞাসাবাদ বা তদন্ত করেছেন, সুজিত বোসের নাম পাওয়া গেছে এবং তারপরেই কিন্তু এবার সরাসরি সুজিত বোসের দুটো বাড়িতে তল্লাশি অভিযান। একেবারে সুজিত বসুর দুটো বাড়িতে তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে তাপস রায়, আরেক বিধায়ক, তৃণমূলের বিধায়ক, তার বাড়িতেও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ইডি। বউবাজারের বাড়িতে সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। সুকান্ত, আমরা দেখলাম যে তাপস রায়ের বাড়িতে ইডি আসে এবং তারপর মুচিপাড়া থানার যারা সদস্য অর্থাৎ যারা পুলিশ কর্মী তারাও কিন্তু সেখানে এসে পৌঁছন। এই মুহূর্তে কতক্ষণ হয়েছে এবং কি আপডেট পাচ্ছ তুমি? প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে, ছবির কিন্তু এখনো পর্যন্ত কোন রকম পরিবর্তন নেই। তুমি দেখতে পাচ্ছ 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেখানে তাপস রায় থাকেন, একেবারে টপ ফ্লোর, সেখানে কিন্তু তাপস রায়ের বাড়িতে ইডি আজকে অভিযান। 6:40 নাগাদ অন্যান্য যে ঠিকানা রয়েছে শ্রীভূমি বা তোমার বিরাটির যে ঠিকানা, একই রকম ভাবে একই সময় ইডির আধিকারিকেরা কিন্তু তাপস রায়ের এই বাড়িতেও তারা হানা দেয় এবং প্রথমে তারা এই গেট থেকে ঢোকেন, তারপরে সরাসরি ইডি অফিসাররা কিন্তু চলে যান ওপরে এবং এই মুহূর্তে ছাদের ওপরে এবং সিআরপিএফ এর তরফে তারা কিন্তু একেবারে গেটের এই গেটের ঠিক পিছন দিকে তারা পাহারা দিচ্ছেন। কাউকে ভেতরে বা বাইরে যারা আবাসিক তারা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মিউনিসিপ্যালিটি স্ক্যাম অর্থাৎ পুরো ও নিয়োগ দুর্নীতি মামলাতে এই তাপস রায়ের বাড়িতে কিন্তু এই মুহূর্তে তারা অভিযান চালাচ্ছে। প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে এবং ইডির তরফে যেটা আমরা এখনো পর্যন্ত ইডি সূত্রে জানতে পাচ্ছি যে এই নিয়োগ দুর্নীতি মামলাতে ইডি তদন্ত শুরু করার পরে 60টি পুরসভার নাম তাদের কাছে উঠে আসে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা জানি বরাহনগর মিউনিসিপ্যালিটিও তারা হানা দেয়। সেখানকার চেয়ারম্যান অপর্ণা মৌলিক, তাকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জায়গা থেকে আজকে তাপস রায়ের বাড়িতে এই হানা দেওয়ার ক্ষেত্রে কোন রকম যোগসূত্র রয়েছে কিনা তা কিন্তু তারা খতিয়ে দেখছেন। অর্থাৎ পুরো নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে তাপস রায়ের কোনো ভূমিকা রয়েছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তাপস রায় যিনি বরাহনগরের বর্তমান বিধায়ক, তার বাড়িতে আচমকা এই হানা অবশ্যই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তোমাকে আমি দেখানোর চেষ্টা করবো, ঠিক যে বাড়িতে আমরা রয়েছি কিছুক্ষণ আগে মুচিপাড়া থানার পুলিশ এখানে ঢুকেছিল, তাদেরকে একেবারে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তারা বাইরে বেরিয়ে আসেন এবং রাস্তার অপর প্রান্তে তারা কিন্তু অপেক্ষা করছেন। আমরা জানি যে গত শুক্রবার দিনকে সন্দেশখালীতে যখন ইডির তরফে অভিযান চালানো ছিল তখন তাদের উপর আক্রমণ হয়, সংবাদ মাধ্যমের উপর আক্রান্ত হয়। ফলত সেখান থেকে দাঁড়িয়ে যারা লোকাল পুলিশ যে জুরিসডিকশনের মধ্যে পড়ছে সেই মুচিপাড়া থানা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। এসিপি পদমর্যাদার অফিসার তিনিও রয়েছেন, তিনি ঢোকার চেষ্টা করেছিলেন, পরবর্তীকালে কিন্তু তাকে বলা হয় যে তাকে ভেতরে যাওয়ার পারমিশন নেই এবং প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে। তাপস রায়কে তারা জিজ্ঞাসাবাদ করতে চাইছেন এবং এই মুহূর্তে তার যে ফ্ল্যাট রয়েছে সেখানে কিন্তু তারা এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন এবং তাপস রায়কে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান। ছবি আপনাদের দেখালাম যেখানে ইতিমধ্যেই কলকাতা পুলিশ কিন্তু সক্রিয় রয়েছে এবং কলকাতা পুলিশের উপস্থিতিতে ইডি আধিকারিকরা এবং সিআরপিএফ এর বাহিনীর সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই তল্লাশি চলছে রাজ্যের 2 বিধায়কের বাড়িতে, যার মধ্যে অবশ্যই দমকল মন্ত্রী সুজিত বসু রয়েছেন শ্রীভূমির 2টি বাড়িতে এবং তার পাশাপাশি তাপস রায়ের বউবাজারের বাড়িতে। এবার আপনাদের নিয়ে যাব বিরাটি, যেখানে ইতিমধ্যেই কাউন্সিলর তার বাড়িতে কিন্তু প্রাক্তন চেয়ারম্যান যিনি উত্তর দমদম পুরসভার, তার বাড়িতেও শুরু হয়েছে তল্লাশি। কলকাতায় যে ছবিটা দেখা যাচ্ছে ব্রতদীপ, যেখানে কলকাতা পুলিশ যথেষ্ট সক্রিয় রয়েছে এবং আগের দিন যে অভিযোগটা ছিল সন্দেশখালীর ক্ষেত্রে যে পুলিশ সহযোগিতা করেনি, আজকে বিরাটিতে কি ছবি? দেখো, বিরাটিতে সকাল 6:30 নাগাদ ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে এখানে আসেন সুবোধ চক্রবর্তীর বাড়িতে। ঠিক তার 2 ঘন্টা পর সুবোধ চক্রবর্তীর বাড়ির সামনে এলেন দমদম থানার পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তে দেখাবো সুবোধ চক্রবর্তীর বাড়ির থেকে কিছুটা দূরে দমদম থানার আধিকারিকরা তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই দমদম থানার থেকে যিনি আইসি রয়েছেন
তিনি আসেন সুবোধ চক্রবর্তীর বাড়িতে এবং এসে এখানে যারা কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে বলেন যে তারা ভিতরে যেতে চান, ভিতরে গিয়ে কথা বলতে চান। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলে এই দমদম থানার পুলিশ আধিকারিকদের জানিয়ে দেন যে ভিতরে কারুর যাওয়ার কিন্তু অনুমতি নেই এবং বাড়ির ভিতরে যারা রয়েছেন তাদেরও কিন্তু ভিতর থেকে বাইরে আসার এই মুহূর্তে অনুমতি নেই। বাইরে থেকে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ভিতর থেকেও কাউকে বাইরে আসতে দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ ছিল গতকাল, আজকে ততটা অভিযোগ না থাকলেও দেখা যাচ্ছে পুলিশের যিনি আইসি তিনি নিজে কয়েকজন পুলিশ কর্মীকে নিয়ে সুবোধ চক্রবর্তী বাড়ির সামনে এসেছেন। যদিও এখনো পর্যন্ত সন্দেশখালীর মতন কোনো পরিস্থিতি বিরাটিতে তৈরি হয়নি, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা তৎপর রয়েছেন বাড়ির সামনে যাতে কোনো রকম জটলা না হয়, তারা সেই কারণে সর্বদা নজর রাখছেন। কাউকে এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না এবং যেমনটা কিছুক্ষণ আগে বললাম পুলিশ আসলে তাদেরকেও স্থানীয় থানার পুলিশ তারা এসে যখন বাড়ির ভিতরে প্রবেশ করার অনুমতি দেন। যেটা আমরা দেখলাম যে পুলিশ যথেষ্ট সক্রিয় এবং পুলিশ রয়েছে। গত শুক্রবার যে ছবি আমরা দেখেছিলাম তার একেবারে উল্টো ছবি আজকে দেখা যাচ্ছে। আপাতত তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, তবে তোমরা আমাদের সঙ্গে থাকো অবশ্যই। আমি আলোচনায় আসবো সুব্রত বাবুর কাছে আসবো। সুব্রত বাবু, অবশ্যই পুলিশের ভূমিকা যেমন একটা আজকের ক্ষেত্রে অবশ্যই প্রশংসনীয় বলতে হবে যে আজকে এখনো পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণভাবে কিন্তু তল্লাশি অভিযান চলছে, কিন্তু পুরো নিয়োগ দুর্নীতি যেটা কিন্তু আবারও রেডারে চলে এসেছে। আমরা জানি কোর্ট মনিটর তদন্ত চলছে এবং এই 3 জায়গায় যেখানে আজকে শাসক দলের 3 জনপ্রতিনিধির বাড়িতে একযোগে তল্লাশি শুরু হয়েছে, কোনো না কোনোভাবে তারা কোনো না কোনো পুরসভার দায়িত্বে ছিলেন এবং সেই সময় দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগ। সেই তথ্যের ভিত্তিতে তল্লাশি শুরু হলো। প্রথমত যেটা বলি যে পশ্চিমবাংলায় শুক্রবার নতুন সিনেমা আসে। গত শুক্রবার একটা সিনেমা আমরা দেখেছি, আজ একটা সিনেমা আমরা দেখছি। ফলে এইরকম সিনেমা আমাদের কত দেখতে হবে আমি জানি না। 1 2 নম্বর, পশ্চিমবাংলা কেন গোটা দেশের গ্রাম্য জীবন এবং শহরের জীবনের মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা দেখেছিলাম ইডি অফিসাররা যখন এসছিল কলকাতা শহরে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেদিন ইডি অফিসারদের চ্যাংদোলা করে পুলিশ কেমন নিয়ে গেছিল, রাজীব কুমারের কথা আমি বলছি, তাকে যখন ইন্টারোগেট করতে এসেছিল। ঠিক একইভাবে দেখলাম ওই সন্দেশখালীতে শাহজাহানের বাহিনী কীরকমভাবে ইডি অফিসারদের আক্রমণ করলো। মানে শহরে যে ওপরের আবরণটা থাকে, গ্রামে সেই ওপরের আবরণটা থাকে না, যেটা আমরা গত শুক্রবারে দেখেছি। আর আজকে পুলিশ যা আপনি দেখছেন, আমি দেখছি, গোটা বাংলার মানুষ দেখেছে। হাইকোর্ট বড় দায়, সেই হাইকোর্টের কারণে পুলিশ আজকে অতি সক্রিয় হতে পারছে না। কিন্তু দেখলেন একটা জিনিস, যে পুলিশকে না বলে এসেছে আর আমাদের রাজ্য পুলিশের যিনি প্রধান তার নির্দেশে সমস্ত জায়গায় পুলিশ ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে এই ধরনের কাজকে বিলম্বিত করার চেষ্টা করছে, যেটাও পশ্চিমবাংলার মানুষ দেখছে। আসলে সমস্যাটা হচ্ছেন রাজ্য পুলিশের এখন যিনি প্রধান তিনি অভিযুক্ত, তার বিরুদ্ধে ক্রিমিনাল বেন্ট অফ মাইন্ডের অভিযোগ আছে, তো তিনি এখন পুলিশ বাহিনী চালাচ্ছেন, ফলত যা হওয়ার তাই হচ্ছে। 1 2 নম্বর, ইডি অফিসার যারা এসেছেন এখানে আসছেন, শুক্রবার গেছেন, তার আগে গেছেন। আচ্ছা কি বলুন তো, একটা ইডি অফিসার কেন্দ্রীয় সরকারের কর্মচারী, এত ভালো মাইনে পান, কেন্দ্রীয় সরকারের তো কোনো ডিএ বাকি নেই, তাহলে লিপস অ্যান্ড বাউন্সে যখন গেল ওরা, গিয়ে মেয়ের হস্টেলের ফর্ম ডাউনলোড করতে হলো কেন লিপস অ্যান্ড বাউন্সের কম্পিউটার থেকে? এবং এইটা করা হলো এই কারণে যে যাতে একটা অ্যালিবাই তৈরি করা যায়, যে অ্যালিবাইয়ের মধ্যে দিয়ে যারা অভিযুক্ত, যারা ক্রাইম করেছে তারা বেরিয়ে যেতে পারে। প্রথমত গত শুক্রবার আর আজকের আপনি যে পার্থক্যটা দেখছেন তার কারণ শহর এবং গ্রাম নয়। সন্দেশখালীর বদলে এই যে এটা হয়েছে, এই কাজটা যদি আলিপুরদুয়ার কিংবা আপনার যদি বাঁকুড়ার কোনো গ্রামে হতো তাহলে কিন্তু ওই ঘটনা ঘটতো না। সন্দেশখালীতে ওই ঘটনাটা ঘটেছে কারণ সন্দেশখালীতে ওই জায়গাটা কমপ্লিটলি রোহিঙ্গা থেকে শুরু করে অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনাল এলিমেন্টদের দিয়ে ভর্তি, এবং যেহেতু তৃণমূলের সঙ্গে সিপিএমের একটা সংখ্যালঘু ভোট নিয়ে লড়াই চলছে, সেহেতু উনি সন্দেশখালীর জিনিসটাকে ডিফেন্ড করার চেষ্টা করলেন একটা গ্রামের ঘটনা বলে। এটা আদৌ গ্রামের ঘটনা না, ওখানে সম্পূর্ণভাবে অ্যান্টি সোশ্যাল এবং অ্যান্টি ইন্ডিয়া এলিমেন্ট তারা ওখানে ভর্তি হয়ে যাচ্ছে। সেই জন্য এবং নিয়ন্ত্রণ করবে স্টেট গভর্নমেন্ট, কারণ সেন্ট্রালের ডাইরেক্ট এখানে ফেডারেল সিস্টেমে ডাইরেক্ট অ্যাক্সেস নেই। আগামী দিনে আমরা নিয়ন্ত্রণ করবো, ঘর ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেবো প্রত্যেকটা রোহিঙ্গাকে, ঘর ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেবো। তাহলে সেখানে কি কোথাও বিএসএফ ও নিজের দায়িত্ব এড়াতে পারে? কেন্দ্রকে বিএসএফ এর এখানে ডাইরেক্ট কোনো অ্যাক্সেস নেই, ওখানে ডিএম এর কমপ্লিট অ্যাক্সেস, ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওই জায়গাটা ঠিক করে। আগামী দিনে আমরা বলছি এই যত রোহিঙ্গা আছে বা
বাংলাদেশি আছে, ঘা ধাক্কা দিয়ে আমরা দেশ থেকে বেশ, বার করে বেশ, দেব। যে ছবিটা আমরা এই নিয়ে দেখছি, কোনো আমি একটু সন্দেহ দর্শককে নেই, জানিয়ে না, দিই, যে ছবি আমরা দেখাচ্ছি তা হচ্ছে তাপস রায়, বিধায়ক তাপস রায়ের বাড়ির একতলার ছবি, যেখানে বিধায়ক তাপস রায়ের একটি অফিস ঘর রয়েছে, অফিস রয়েছে, সেখানেও কিন্তু ইডি পৌঁছে গিয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কাউকে এবং তল্লাশি অভিযানও চলছে বলে আমাদের কাছে খবর রয়েছে। আমি মহানন্দাদির কাছে এই জায়গায় আসি। মহানন্দাদি, এই মুহূর্তে আমরা যদি তদন্তের গতি প্রকৃতি দেখি, একেবারে শুরুর দিকে আমরা জানি যে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে শিক্ষা নিয়োগ দুর্নীতি এবং পুরনিয়োগ দুর্নীতি একটাই গাছের দুটো শাখা, এবং 60টা পুরসভায় কিভাবে 6000 চাকরি বিক্রি হয়েছে তার পরিসংখ্যানও কিন্তু আমরা দেখেছি আদালতে বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তুলে ধরেছে। আজকে যখন এই রেশন দুর্নীতি মামলাও কোথাও একটা ডালপালা মেলতে শুরু করেছে, শেখ শাহজাহান তাকে কেন গ্রেফতার করা যাচ্ছে না, এবং সেখানে কাদের বাস, বাংলাদেশিদের বাস, রোহিঙ্গাদের বাস, নাকি শেখ শাহজাহানের অনুগামী দুষ্কৃতীদের দাপট, এখনো পর্যন্ত যখন সেটা জানা যাচ্ছে না, তারই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাসক দলের তিনজন জনপ্রতিনিধি যারা কখনো না কখনো কোনো না কোনো পুরসভার দায়িত্বে ছিলেন এবং সেই সময়ে দুর্নীতিটা হয়েছে নিয়োগের ক্ষেত্রে, এমন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তদন্তটা চলছে। সবথেকে দুর্ভাগ্যজনক হচ্ছে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, আমরা সকালে বসে দুর্নীতি নিয়ে আলোচনা করছি, সোনার বাংলা আমাদের আইডিয়াল সেটা বানানো, কিন্তু কোন জায়গায় আমরা এসে পৌঁছেছি। একটা কথা বলবো, একটা ট্রিকল ডাউন এফেক্ট বলে একটা কথা আছে অর্থনীতিতে, অর্থাৎ উন্নয়নের সুফল নিচে অবধি যাবে, কিন্তু এখন রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের জায়গায় স্বৈরতন্ত্র, এবং এইটা শুধুমাত্র উপরের স্তরে আটকে নেই, সেটা নিচে চলে গেছে। একটা নিচু স্তরের নেতাও তাকে নিজেকে মাসিহা মনে করছে, একেবারে সুপ্রিম সম্রাট মনে করছে। সম্রাট, ভারতের সম্রাট শাহজাহানকেও কারাবন্দী করা গিয়েছিল, কিন্তু এই শাহজাহানকে ধরতে পারেনি এখনো রাজ্য পুলিশ। দুর্ভাগ্য। একটা ছোট্ট কথা বলি, জানো তো, শাস্ত্রবাক্য বলতেই হয়, হয়তো আপনারা বলবেন যে সেই পুরনো কথা, সেই শাস্ত্রবাক্য থেকে সরে এসছি বলে আজকে সমাজটার এই অবস্থা। বিষ্ণু পুরাণে একটা কথা আছে, রাজধর্ম, এখানে বলা হচ্ছে যে দোষীকে দণ্ড দিতে হবে এবং যে ভালো মানুষ তাকে পুরস্কৃত করতে হবে। এখন ঠিক উল্টোটা হয়ে গেছে, যারা দোষী তারা পুরস্কৃত হচ্ছে এবং যারা ভালো মানুষ তারা তিরস্কৃত হচ্ছে। এটা সমাজ, আইডিয়াল সমাজ থেকে বিচ্যুতির পথ। আরেকটা কথা বলি, কৌটিল্যের অর্থশাস্ত্র, যেটা সমাজতন্ত্রেরও একটা গাইডলাইন্স, আইডিয়াল গাইডলাইন্স, সেখানে বলা হয়েছে যে যে অমাত্য হবে, অমাত্য গুণপেত, অর্থাৎ কে অমাত্য হবে সে তার কতগুলো গুণাবলী থাকবে তবেই। কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী যাদের এই দায়িত্বগুলো দিচ্ছেন সবাইকে জাজ করে দেওয়া সম্ভব নয়, কিন্তু একটু ভেবে রাজধর্মের কথা বলছেন, কিন্তু রাজধর্ম পালনের কথা তো ডিজিও নিজে বলেছেন, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তিনি তো বলেছেন যে যারাই আইন ভাঙুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 4 দিন হয়ে গেল, কত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে সেটা যদিও তিনি নির্দিষ্ট করে বলেন। সন্দেশখালীর ঘটনার পর মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল এবং তাদের সঙ্গে বৈঠকে রাজ্যের পক্ষে কিছু জ্বলন্ত ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, ইডির হয়রানি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি, তদন্তের স্বার্থে তা গোপন রাখছি। কেন শেখ শাহজাহানকে গ্রেফতারে বিলম্ব হচ্ছে তার কারণও জানিয়েছে রাজ্য, এমনই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Meeting of the Chief Secretary and the Home Secretary was as directed by my esteemed constitutional colleague, the Chief Minister. What they conveyed to me are the considered opinion of the government on certain burning issues which are vexing us these days, particularly in the background of the harassment of the ED. They have given me some valuable input. Since the investigation is going on, I would like to keep it confidential. So you have said that the Sheikh Shahjahan should be arrested immediately. You have already told Yes. My statement is on record, and the reasons why it is delayed has been explained to me. I am convinced, since the investigation is going on, I don't want to reveal the details. কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা তারা একেবারে অতি সম্প্রতি হয়ে যাওয়ার সন্দেশখালীতে যে ধরনের পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়েছিল, তারপরে ইডি ডিরেক্টর কলকাতায় আসেন, একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হয়, ম্যারাথন বৈঠক হয় এবং তারপরে একেবারে নিজেদের বডি প্রোটেক্টর, হেলমেট সমস্ত কিছু পরে আজকে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন রাজ্যে। তিনজন জনপ্রতিনিধি, তাদের বাড়িতে জোর কদমে চলছে তল্লাশি। 2জন বিধায়ক এবং অবশ্যই একজন মন্ত্রী রয়েছেন, যাদের মধ্যে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, একসঙ্গে তার দুটি বাড়িতে ইতিমধ্যে
ইতিমধ্যেই তল্লাশি চলছে। অন্যদিকে বিধায়ক তাপস রায় মধ্য কলকাতায় বউবাজারে তার বাড়িতে চলছে তল্লাশি। তার বাড়িতে যেখানে তার অফিস রয়েছে সেখানেও কিন্তু তল্লাশি চলছে, একাধারে চলছে জিজ্ঞাসাবাদ। এবং উত্তর দমদম পুরসভার যিনি কাউন্সিলর সুবোধ চক্রবর্তী, তার বাড়িতে বিরাটিতে সেখানেও ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং একই সঙ্গে পুলিশি তৎপরতা আজকে নজরে পড়ছে। একেবারে বাড়ির বাইরে কিন্তু বিরাট পুলিশ বাহিনী রয়েছে। এখনো পর্যন্ত প্রায় ঘন্টা তিনেক পেরিয়ে গিয়েছে, তিনটি বাড়িতে একযোগে ইডির আধিকারিকদের তল্লাশি। আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা, ব্রতদেব ভট্টাচার্য। প্রকাশের কাছে প্রথমে চলে যাব। সুজিত বসু রাজ্যের দমকল মন্ত্রী, যিনি দীর্ঘদিন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন এবং সেই সময় তার বিরুদ্ধে একাধিক কিছু গরমিলের অভিযোগ রয়েছে এবং সেই সংক্রান্ত তথ্য প্রমাণ জড়ো করেই আজকে ইডির আধিকারিকরা উপস্থিত হয়েছেন। কি তথ্য তাদের হাতে রয়েছে? 3 ঘন্টা অতিক্রান্ত, জিজ্ঞাসাবাদও কি চলছে প্রকাশ? দেখো, তোমাকে বলে দিই, গত শুক্রবার রেশন বন্টন দুর্নীতি মামলা এবং আজকে ফের শুক্রবার, আজকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায়, এবং তার মধ্যে কয়েকদিন কেটে গেছে, 1 সপ্তাহ। তার মধ্যে আমরা কি দেখলাম? তার মধ্যে দেখলাম ইডি তরফে অভিযোগ জমা পড়ে। তার মধ্যে দেখলাম ইডি ডাইরেক্টর দিল্লি থেকে কলকাতা আসেন, তিনি ম্যারাথন বৈঠক করেন এবং তারপরেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা সকাল থেকেই ম্যারাথন তল্লাশি অভিযানে নেমে গেছেন। এবং আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণদারির সুজিত বসুর যে নতুন বাড়ি, দমকল মন্ত্রী সুজিত বসু, তার নতুন বাড়ির সামনে বাদিকে আমরা দেখতে পাচ্ছি, গেটের ঠিক বাদিকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন এবং গেটের ডান দিকে লেক টাউন থানার অফিসাররা, অর্থাৎ বিধাননগর পুলিশের অফিসাররা দাঁড়িয়ে রয়েছেন। এবং একটি গলি রয়েছে ঠিক এই বাড়ির ঠিক পাশের যে গলি, সেই গলির পেছনের দিকেও কিন্তু আমরা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের দেখতে পাচ্ছি। অর্থাৎ গত শুক্রবার যে ঘটনা ঘটেছে বনগাঁ বা সন্দেশখালীতে, এবং আমরা দেখেছি রীতিমতো কিন্তু তাণ্ডব চালানো হয়। তারপর ইডির তরফে ইডির অভিযোগ ছিল যে পুলিশকে বারবার খবর দেওয়া হয় কিন্তু পুলিশের কোনো ব্যবস্থা করা হয়নি। আজকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের অফিসাররা এসে পৌঁছেছেন, লেকটাউন থানার বিধাননগর পুলিশের অফিসাররা এসে পৌঁছেছেন, কিন্তু পুলিশ সূত্রের খবর ইডি অফিসাররা আসার আগে বা পৌঁছানোর পর কোনো ধরনের ইন্টিমেশন তাদের দেননি। তারা সংবাদ মাধ্যমে দেখেছেন এবং সেই খবর দেখে তারা নিজেরা এসে পৌঁছেছেন। এবার প্রশ্ন হচ্ছে, কেন দমকল মন্ত্রীর বাড়িতে সকাল থেকে ইডি অফিসাররা? তোমার মনে থাকবে অয়নশীলের সল্টলেকের সেই অফিস, যেখানে প্রথমবার শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডির অফিসাররা, এবং সেদিনই তারা দাবি করেছিলেন যে তারা কিন্তু সেখানে যে তথ্য রয়েছে সেটা দেখে মনে করছেন যে তথ্যের খনিতে তারা প্রবেশ করেছেন এবং সেই তথ্যের খনিতে ছিল পুরো নিয়োগ দুর্নীতির তথ্য। এবং সেই তথ্য সামনে রেখে ইডি সূত্রের খবর অয়নশীলের অফিসের ভেতরে হার্ড ডিস্ক এবং সেখানে একটা ফোল্ডার পাওয়া যায়, সেখানে কিন্তু বেশ কয়েকটা কোড ওয়ার্ডে নাম লেখা ছিল এবং সেই নামের পাশে কিছু আর্থিক লেনদেনের তথ্য লেখা ছিল। এবং তোমাকে বলে দিই, সেই তথ্য সামনে রেখে যখন ইডির আধিকারিকরা অয়নশীলকে গ্রেপ্তার করে তাকে জেরা করেন, তখন কিন্তু একাধিক নাম পাওয়া যায় এবং সেই নাম সামনে রেখেই কিন্তু তুমি জানো নিতাই দত্তর বাড়িতে তল্লাশি অভিযান, এবং তল্লাশি অভিযানের পর সেখান থেকেও বেশ কিছু নথি উদ্ধার হয়। এবং ইডি তরফে যেটা জানানো হচ্ছে বা ইডি সূত্রের খবর যে তারা কিন্তু সেখানেই সুজিত বোসের নাম পান এবং তারপরেই সুজিত বসুকে নিয়ে গত 2 মাস ধরে তারা কিন্তু তদন্ত চালান এবং তথ্য প্রমাণ সংগ্রহের কাজ, এবং সেখানেই কিন্তু বেশ কিছু তথ্য পাওয়া যায়। তুমি জানো সুজিত বসু একেবারে একদিকে যখন অয়নশীল এবং নিতাই দত্ত এই দুজনের কাছ থেকেই যা নথি পাওয়া গেছে এবং যে লিস্ট যেরকম প্রকাশ জানাচ্ছে ইডি সূত্রে যেমন জানা যাচ্ছে, সেই লিস্টে কিন্তু এই দুজনের লিস্টেই নাকি সুজিত বসুর নাম ছিল, এমনটা ইডির তরফ থেকে জানানো হচ্ছে। এবং সেই কারণেই আজকে সুজিত বসুর বাড়িতে আমরা দেখলাম যে ইডির হানা, এবং সুজিত বসুর 2টি বাড়িতে, অপর বাড়িতে রয়েছে আমাদের অপর প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলমের কাছে চলে যাব। ঝিলম, একটি বাড়ির ছবি তো প্রকাশ আমাদের দেখাচ্ছে এবং তার থেকে কিছুটা দূরে আরো একটি বাড়ি, সেখানেও তো চলছে এই তল্লাশি অভিযান। তোমার কাছে কি খবর রয়েছে? একদমই আমরা যেটা দেখতে পাচ্ছি, ইডির আধিকারিকরা তারা সুজিত বসুর যে বাড়িতে প্রকাশ বলছিল ঠিক তার উল্টো দিকে আরেকটি বাড়ি রয়েছে এবং সেখানেও ইডির আধিকারিকরা এসছেন। সকালবেলা তারা আসেন এবং তারপরে তারা এসে এই মুহূর্তে যেটা হচ্ছে তারা সেই বাড়ির ভেতরে আছে, আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য। এবং একই সঙ্গে বাড়ির সামনে আশপাশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে
এই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর তার আধিকারিক তারা কর্মী তারা রয়েছেন, পুরো জায়গাটা যাতে সাধারণ মানুষ যাতায়াত কম করে সেই পরিস্থিতি তা করা আছে, অর্থাৎ ফাঁকা রাখা হচ্ছে। এবং একই সঙ্গে বিজেপি যেটা দেখা হচ্ছে যে কি বলছেন শোনাবো আপনাদের সরাসরি। সিবিআই কি নিয়ে বেরোয়, আপনি পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে অতটা ভাবা যায়নি যে এরকম হতে পারে, এখন তপস্যার ক্ষেত্রে ভাবা যাচ্ছে না। ওই কারণেই সেই শক্তি মানে শক্ত বিশ্বাসটা আজকে আর নেই কারোর প্রতি। তৃণমূল মানেই যে চোর সেটা যেন বারবার প্রমাণ হচ্ছে। কিন্তু আবারও যেটা বললাম, কাউকে কাউকে ভাবতাম যে এরা হয়তো দুর্নীতিগ্রস্ত নয়। আপনারা ভিতরে ছিলেন, সুদীপ ব্যানার্জির সঙ্গে ছিল, কোনো সৌজন্য বিনিময় হচ্ছে? আমি দেখতে পাইনি, আমি দেখতে পাইনি, আমি দেখতে পাইনি, আমি দেখতে পাইনি, আমার সঙ্গে দেখা হয়নি। হলে নিশ্চয়ই করতেন, আমি তো করতাম। এছাড়া উপায় কি আছে? এছাড়া উপায় কি আছে? কারণ সরকার চেয়েছিল একটা হাঁসখালি হোক, তো কিছুতেই সিআরপিএফ সেই কাজটা করতে দেয়নি। সেই জন্য মাফ করবেন, একটা শীতলকুচি হোক সরকার চেয়েছিল, সেইটা যেহেতু হতে পারিনি তো ন্যাচারালি আরো অ্যাগ্রেসিভ হবে। অথচ রোজ ইডি মাথা ফাটবে এটা তো সম্ভব নয়। তাও যদি টিয়ার গ্যাস দিয়ে লোককে ছড়ানো যায় সেই চেষ্টা। ঠিক আছে, আজকে যে অভিযান তাতে তাপস রায় উত্তর কলকাতার নেতা, আপনার লোকালিটির লোক তাপস রায় সহ যাদের বাড়িতে অভিযান, কি বলবেন সতর্ক? আমি কোট আনকোট বলেছি যে আমি কাউকে কাউকে বিশ্বাস করতাম। হ্যাঁ, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন এমন কিছু না বেরোয় যে সেই বিশ্বাসটাও টলে যায়। কিন্তু বিশ্বাস করতে এখন তৃণমূলকে কষ্ট হয়। তৃণমূল কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। আজ সকাল থেকে ইডির আধিকারিকরা একযোগে তারা তল্লাশি চালাচ্ছেন উত্তর কলকাতায়, যেখানে সুজিত বসু শ্রীভূমিতে তার দুটি বাড়িতে তল্লাশি চলছে। অন্যদিকে মধ্য কলকাতায় বিধায়ক তাপস রায় তার বাড়িতে চলছে তল্লাশি, এবং বিরাটিতে এক তৃণমূল কাউন্সিলর তার বাড়িতেও চলছে তল্লাশি। আপনাদের এবার মধ্য কলকাতায় নিয়ে যাব, যেখানে ইতিমধ্যেই পুলিশ উপস্থিত রয়েছে। ইডি আধিকারিকরা 3 ঘন্টার বেশি সময় হয়ে গেল তল্লাশি চালাচ্ছেন। আমাদের প্রতিনিধি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, আমরা জানি যে এই বউবাজারের ক্ষেত্রে মানে তাপস রায়ের বাড়িতে আজকে চলছে তল্লাশি, কিন্তু অপর্ণা মৌলিক তাকে একাধিকবার তার বাড়িতে তল্লাশি হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, তাকে ইডি দপ্তরে বারবার ডেকে পাঠানো হয়েছে। কোথাও কি তার কাছ থেকে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতেই আজকে বিধায়কের বাড়িতে এই তল্লাশি? দেখো, ইডি সূত্রে তেমনটাই কিন্তু খবর। আমরা জানি তাপস রায় যিনি বরানগরের বর্তমান বিধায়ক, এবং আমরা তার আগে দেখেছি অয়নশীলের সংস্থা মারফত 60টি পুরসভার নথিপত্র পাওয়া গিয়েছিল অয়নশীলের সল্টলেকের বাড়ি থেকে। সেখান থেকে কিন্তু বরানগর মিউনিসিপ্যালিটিরও তারা কিন্তু নথিপত্র পান। সেই নিরিখে যখন তারা সেই মিউনিসিপ্যালিটিতে অভিযান চালান, সেখানকার চেয়ারম্যান অপর্ণা মৌলিককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে কিন্তু একাধিক নথিপত্র পাওয়া যায় এই নিয়োগ সংক্রান্ত বিষয়। সেখান থেকে দাঁড়িয়ে আজকে তাপস রায় যিনি বরানগর বিধানসভার বিধায়ক, কোনো যোগসূত্র রয়েছে কিনা সেই যোগসূত্র খতিয়ে দেখতে তারা কিন্তু আজকে এখানে এসেছেন 6:40 নাগাদ। যে সময়টা তোমাকে আমি বলছি, একযোগে অন্যান্য যে সমস্ত ঠিকানা রয়েছে ঠিক একই সময় 105 বিপি গাঙ্গুলি স্ট্রিটের এই ঠিকানাতেও তারা আসেন। প্রথমে তারা এই গেট থেকে ভেতরে ঢোকেন, তারপরে সরাসরি তারা কিন্তু চলে যান তাপস রায় একেবারে যে ফ্ল্যাট রয়েছে সেখানে। শুধুমাত্র তাই নয়, এই আবাসনেরই গ্রাউন্ড ফ্লোরে তার একটি অফিস রয়েছে। সেই অফিসেও 1 ঘন্টা আগে কিন্তু ইডি আধিকারিকেরা ঢোকেন, সেখানেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে। 6:40 থেকে এখন প্রায় তোমার বেজে গেছে 9টা, অর্থাৎ প্রায় 3 ঘন্টার কাছাকাছি এই তল্লাশি অভিযান চলছে। আমরা দেখছি যে প্রায় 3 ঘন্টার কাছাকাছি তল্লাশি অভিযান চলছে। অবশ্যই আপডেটেড খবর আপনাদের জানাতে থাকবো। একবার শুনে নেব শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, আজকের এই ইডি রেড নিয়ে কি বলছেন। সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ, তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত, একাধিকবার আমি বা অন্যরা বলেছি। সুজিত বসুর ঘনিষ্ঠ 2 আত্মীয়, 2 শ্যালকের 2 স্ত্রী, তারা কামারহাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত।
ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। সুমিতদা, ব্যাগ গোছাতে শুরু করুন, সঙ্গে শীতের জিনিস রাখবেন। কোথায় পাঠাতে চাইছেন শুভেন্দু অধিকারী? তৃণমূল নেতা বা মন্ত্রীর জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে বিজেপির গভীর ষড়যন্ত্র। কারণ বাংলায় লোকসভার আগে ইডি সিবিআই ছাড়া ওদের আর কেউ নেই, কারণ মানুষ ওদের বিশ্বাস করে না। তৃণমূলে এরা তো ভয়ের রাজনীতিতে করার চেষ্টা করছে, আর তৃণমূল ভালোবাসার রাজনীতি করে। আজকে যদি দুর্নীতি প্রধান কারণ হয়ে থাকে, তাহলে ম্যাডাম আপনি যদি দুর্নীতি ইস্যু করুন, শাহজাহানের ক্ষেত্রে সেটাতে ভালোবেসে করেছিল, আর ইডির আধিকারিকরা যে অভিযোগটা করেছিলেন জামিনযোগ্য ধারা দেওয়া হয়েছে, মানে সেটাও ভালোবেসেই হয়েছে। আর ভালোবেসে এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না, সেটাও ভালোবেসে নিশ্চয়ই। আর 1/24 বক্তব্য যদি আপনি পাশাপাশি রাখেন, আজকে পুলিশ তো সমন্বয় করে চলবে, সেটা রাজ্য পুলিশ হোক কেন্দ্র পুলিশ হোক। ফেডারেল স্ট্রাকচারে কি বলে, সেখানে পুলিশ অর্থাৎ এসপি কে 8:20 মেল পাঠানো হচ্ছে, সেই সমন্বয় আজকে দেখানো হচ্ছে অন্যভাবে। ওটা বাধ্যতামূলক নয়, আমি বলছি ম্যাডাম, যে ইডির অফিসার 1,34,80,000 টাকার করাপশনের অভিযোগ এসছে, তাকে দিয়ে তদন্ত করানো হচ্ছে। কিন্তু তার জন্য সেই ঘটনাটা অভিপ্রেত ছিল না। দ্বারকা এক্সপ্রেস ওয়ে যখন 1 কিলোমিটার 18 কোটি টাকা, সেইটা বেড়ে 251 কোটি টাকা। একদম সুদীপ্ত বাবুর কাছে যাব। উত্তরপ্রদেশে শুভেন্দু অধিকারী একটা করে প্রেডিকশন করবেন, আর ইডি রাজনীতিতে পৌঁছে যাবেন তল্লাশি করতে, একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। গত মাসের 30 তারিখে হুঁশিয়ারি দিয়েছিলেন, তারপরে ইডি আধিকারিকরা গত সপ্তাহে পৌঁছে গিয়েছিলেন 5 তারিখ। আজকে আবার হুঁশিয়ারির কথা বলছেন, ব্যাগ গুছিয়ে রাখতে বলছেন, শীতের জামা নিতে বলছেন। শুভেন্দু অধিকারী এত ভবিষ্যৎবাণী করেন কোন কনফিডেন্স নিয়ে? প্রথম কথা হচ্ছে, যারা চুরি করবে তাদের তো ব্যাগ গোছাতে হবেই, কিন্তু সমীর বাবুর ভালোবাসার রাজনীতির কতগুলো উদাহরণ দিই। 2021-এ আমরা হেরে যাওয়ার পর আমাদের 58টি লোককে পরের 3 দিনের মধ্যে ওনারা খুন করেন, কয়েকশো মহিলার উপর মানে চূড়ান্ত অত্যাচার হয়, হাজার হাজার লোককে ঘর থেকে ওরা বের করে দেয়, এবং তার সঙ্গে প্রায় 1 লক্ষ কোটি টাকার সম্পূর্ণ দুর্নীতি। এই হলো ওনাদের ভালোবাসার রাজনীতি। এই ভালোবাসার রাজনীতির পরিণতি একটা মাত্র পরিণতি, তার আগে আরো একজন প্রাক্তন উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী, তার বাড়িতেও কিন্তু চলছে এই রেড। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছে সেখানে, থামাচ্ছি। ব্রতদীপ, 3 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো তো সেখানে বিরাটিতে তার বাড়িতে এই রেড চলছে, কি খবর রয়েছে, কি আপডেট? একেবারে দেখো 3 ঘন্টা হয়ে গিয়েছে এবং ইডি আধিকারিকরা এখন কিন্তু জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান একই সঙ্গে চালাচ্ছেন সুবোধ চক্রবর্তীর বাড়িতে। দীর্ঘদিনের এই এলাকার তৃণমূলের কাউন্সিলর এবং তারপর কয়েক বছরের জন্য পুরপ্রধান ছিলেন উত্তর দমদম পুরসভার, এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে উত্তর দমদম পুরসভায় যে বেআইনি নিয়োগগুলো হয়েছে, টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, সেখানে তার যোগ থাকতে পারে, এবং সেই যোগের খোঁজে কিভাবে তার যোগসূত্র রয়েছে সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পাশাপাশি পরিবারের কয়েকজনকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। কারণ সুবোধ চক্রবর্তীর ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু 2 পুরসভায় কর্মরত, তাদের এই চাকরি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে, এবং সেসব প্রশ্নের উত্তর পেতেই আজকে 7 সকালে কিন্তু ইডি আধিকারিকরা সুবোধ চক্রবর্তী বাড়িতে চলে আসেন। এই নিয়ে দ্বিতীয়বার সুবোধ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যে তদন্ত চলছে বেশ কয়েকদিন ধরে। প্রকাশ্যে যেমন কিছুক্ষণ আগে বলছিল যে অয়নশীলের দপ্তর থেকে যে তথ্যগুলো পেয়েছিল ইডি, তারপর তদন্ত শুরু করে তারা, এবং সেই তদন্ত নামে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তাদের হাতে উঠে আসে। এক দফায় জিজ্ঞাসাবাদ করার পর বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত তথ্য তারা পেয়েছেন, সেই সমস্ত তথ্যগুলোকে সামনে রেখেই মূলত আজকে সুবোধ চক্রবর্তীকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম দমদম থানার যিনি আইসি রয়েছেন তিনি এবং কয়েকজন পুলিশ কর্মী মিলে সুবোধ চক্রবর্তী বাড়িতে আসেন। ঠিক 2 ঘন্টা পর, তোমার জানিয়ে রাখি, সকাল 6:30 নাগাদ ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে সুবোধ চক্রবর্তী বাড়িতে আসেন, এবং তার ঠিক 2 ঘন্টা পর 8:30 নাগাদ দমদম থানার আইসি কয়েকজন পুলিশ কর্মীকে নিয়ে আসেন। গোটা ঘটনাটি ভিডিওগ্রাফি করা হচ্ছিল পুলিশের তরফে, এবং দমদম থানার আইসি এসে এখানে কর্তব্যরত যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন তাদের সঙ্গে প্রথমে কথা বলেন। তাদেরকে বলা হয় তারা ভিতরে যেতে চান, কিন্তু যে সিআরপিএফ এর বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন একেবারে গত শুক্রবারের থেকে আজকে শুক্রবার 1 সপ্তাহের মধ্যে কিন্তু তাদের বাহ্যিক পরিবর্তনও হয়েছে। আজকে কিন্তু একেবারে নিজেরা তৈরি হয়ে রয়েছেন সিআরপিএফ এর জওয়ানরা এবং ইডি আধিকারিকরা যারা আজকে তল্লাশিতে এসেছেন, তারাও কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে আজকে এই তল্লাশি চালাচ্ছেন। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াও পাশাপাশি চলছে।